জানুয়ারির ঠান্ডা সকালে নেগেভ মরুভূমির বুকে অবস্থিত নেভাতিম এয়ারবেস তখন স্বাভাবিক কর্মব্যস্ততায় মুখর ছিল। ঘড়ির কাঁটা সবেমাত্র 11টা ছুঁয়েছে। রানওয়েতে কয়েকটি বিমান রুটিন চেকআপের জন্য দাঁড়িয়ে আছে। কিছু প্রযুক্তিবিদ তাদের নিয়মিত কাজে ব্যস্ত। কন্ট্রোল টাওয়ারে অফিসাররা চা পান করতে করতে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। সবকিছু যেন একটা সুশৃঙ্খল ছন্দে চলছিল, কিন্তু কে জানতো মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেই শান্ত পরিবেশ তছনছ হয়ে যাবে। কে জানতো ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর একটিতে এমন জরুরি অবস্থা তৈরি হবে যা পরবর্তীতে আন্তর্জাতিক রাজনীতিতে তোলপাড় ফেলে দেবে। সেদিন যা ঘটেছিল তা শুধু একটি সামরিক ঘটনা ছিল না, এটি ছিল দুই পরাশক্তির মধ্যে একটি নীরব বার্তা, একটি শক্তি প্রদর্শন, কিংবা হয়তো তার চেয়েও বেশি কিছু। রাডার রুমের একজন তরুণ অফিসার প্রথম অস্বাভাবিকতা লক্ষ্য করেন। তার স্ক্রিনে হঠাৎ একটি ছোট বিন্দু দেখা দিয়ে মুহূর্তে মিলিয়ে গেল। তিনি প্রথম ভাবলেন হয়তো কোনো গ্লিচ হয়েছে, হয়তো সিস্টেমে সামান্য ত্রুটি দেখা দিয়েছে। কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও সেই বিন্দু দেখা দিল এবং আবারও অদৃশ্য হয়ে গেল। তিনি তার পাশে বসা সহকর্মীকে ডাকলেন। দুজন মিলে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। বারবার সেই রহস্যময় সংকেত আসছে এবং হারিয়ে যাচ্ছে। এই ধরনের প্যাটার্ন তারা আগে কখনো দেখেননি। সাধারণ কোনো বিমান এভাবে রাডারে আসে না, পাখি বা ছোট ড্রোনও এভাবে সিগন্যাল দেয় না। তাহলে এটা কি হতে পারে? সিনিয়র অফিসারকে ডাকা হলো। তিনি এসে স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার মুখের ভাব ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিষয় নয়। ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম শক্তিশালী হিসেবে পরিচিত। তাদের বিখ্যাত আয়রন ডোম সিস্টেম যে কোনো হুমকি মোকাবেলায় সর্বদা তৈরি থাকে। এই সিস্টেম 400 কিলোমিটার দূর থেকে আসা যে কোনো বস্তু শনাক্ত করতে সক্ষম। এমনকি একটি ছোট ড্রোনও এই রাডারের চোখ এড়িয়ে যেতে পারে না বলে দাবি করা হয়। শুধু তাই নয়, এই সিস্টেম একসাথে 200টিরও বেশি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এবং 50টির বেশি লক্ষ্য একই সময়ে আক্রমণ পরিচালনা করার ক্ষমতা রাখে। অথচ সেই অত্যাধুনিক সিস্টেম একটি বিমানকে ঠিকমতো ট্র্যাক করতে পারছে না। রাডার রুমে তখন উত্তেজনা ক্রমশ বাড়ছে। অফিসাররা দ্রুত ডেটা বিশ্লেষণ করতে শুরু করলেন। বিমানটির গতিপথ, উচ্চতা, গতি সবকিছু খুঁটিয়ে দেখা হচ্ছে। কয়েক মিনিট বিশ্লেষণের পর একজন অভিজ্ঞ অফিসার হঠাৎ থেমে গেলেন। তার চোখে এক ধরনের অবিশ্বাস ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন যে এটা স্টেলথ প্রযুক্তির বিমান এবং এটা সাধারণ কোনো যুদ্ধ বিমান নয়। স্টেলথ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যা বিমানকে রাডারের কাছে প্রায় অদৃশ্য করে রাখে। এই ধরনের বিমান তৈরি করতে পারে এমন দেশের সংখ্যা বিশ্বে হাতে গোনা। আমেরিকা, রাশিয়া, চীন এদের মধ্যে অন্যতম। কিন্তু প্রশ্ন হলো, এই বিমান এখানে কেন এসেছে এবং কোন দেশের বিমান? এই প্রশ্নের উত্তর পেতে বেশি সময় লাগেনি। বিমানটির ফ্লাইট প্যাটার্ন এবং রাডার সিগনেচার বিশ্লেষণ করে অফিসাররা নিশ্চিত হলেন এটি রাশিয়ার তৈরি Su-57 ফাইটার জেট, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর একটি। এই তথ্য জানার সাথে সাথে পুরো রুমে এক ধরনের স্তব্ধতা নেমে এলো। রাশিয়া, ইসরায়েলের আকাশে এটা কি করে সম্ভব? Su-57 সম্পর্কে যারা জানেন তারা বুঝবেন এই বিমান কতটা ভয়ঙ্কর। এটি শব্দের প্রায় 2.5 গুণ গতিতে উড়তে সক্ষম। এর অস্ত্র বহন ক্ষমতা প্রায় 12 টন। এতে রয়েছে এমন সব সেন্সর যা 200 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, এই বিমান আমেরিকার সবচেয়ে উন্নত AWQ রাডার সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়। অর্থাৎ এমন একটি বিমান ইসরায়েলের আকাশে বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ইসরায়েল বসে থাকার জাতি নয়। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হলো। নেভাতিম এয়ারবেসে তখন জরুরি অবস্থা জারি করা হলো। পাইলটরা দৌড়ে ছুটতে লাগলেন তাদের বিমানের দিকে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা F-35 বিমানগুলো প্রস্তুত করা হলো। F-35 মূলত এই ধরনের স্টেলথ বিমান মোকাবেলার জন্যই বিশেষভাবে তৈরি। এটি আমেরিকার সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং বিশ্বের সবচেয়ে দামি বিমানগুলোর একটি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুটি F-35 আকাশে উড়ল। তাদের লক্ষ্য একটাই, যে করেই হোক সেই রহস্যময় রাশিয়ান বিমানকে খুঁজে বের করা এবং প্রয়োজনে মোকাবেলা করা। ইসরায়েলি পাইলটরা জানতেন তারা কোনো সাধারণ প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছেন না। এদিকে Su-57 তখন ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দরের কাছাকাছি ঘোরাফেরা করছিল। এই এলাকায় ইসরায়েলের অনেক সামরিক এবং বাণিজ্যিক স্থাপনা রয়েছে। রাশিয়ান বিমান কেন এই এলাকায় ঘুরছে সেটা তখনই পরিষ্কার হয়নি। তবে পরবর্তীতে বিশ্লেষকরা মনে করেন এই বিমানের আসল উদ্দেশ্য ছিল তথ্য সংগ্রহ। Su-57 এমন সব সেন্সর রয়েছে যা শত্রু দেশের রাডার সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগের ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য সামরিক তথ্য স্ক্যান করতে পারে। কোনো দেশের আকাশে একবার উড়ে গেলেই সেই দেশের প্রচুর গোপন তথ্য এই বিমানের সেন্সরে ধরা পড়ে। অর্থাৎ রাশিয়া শুধু হয়তো শক্তি প্রদর্শন করতে আসেনি, তারা এসেছিল মূল্যবান তথ্য নিয়ে যেতে। ইসরায়েলি F-35 বিমানগুলো যখন রাশিয়ান জেটের দিকে এগিয়ে যাচ্ছিল তখন Su-57 এর সেন্সর সেটা ধরে ফেলল। এই বিমানের সেন্সর 200 কিলোমিটার দূর থেকেই শত্রুর অবস্থান জানিয়ে দেয়। রাশিয়ান পাইলট বুঝতে পারলেন দুটি বিমান তার দিকে ধেয়ে আসছে, কিন্তু তিনি তখনই পালানোর চেষ্টা করলেন না। বরং তিনি তার বিমানের গতি কমিয়ে দিলেন এবং ধীরে ধীরে অবস্থান বদলাতে লাগলেন। এই আচরণ ইসরায়েলি পাইলটদেরকে অবাক করে দিল।
সাধারণত কোনো বিমান যখন বুঝতে পারে যে শত্রু এগিয়ে আসছে তখন সে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই রাশিয়ান পাইলট যেন মোটেও ভয় পাচ্ছেন না। তিনি যেন ইচ্ছে করেই ধীর গতিতে চলছেন, যেন তিনি চাইছেন ইসরায়েলি বিমানগুলো তাকে ধরুক। রাশিয়ান বিমান ধীরে ধীরে বন্দর এলাকার উত্তর দিকে সরে যেতে লাগলো। একটি F-35 সরাসরি তার সামনে চলে এলো। তখন দুই পরাশক্তির দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান মুখোমুখি। আকাশে সেই মুহূর্তে যে উত্তেজনা ছিল তা কল্পনা করা কঠিন। একটি ভুল সিদ্ধান্ত, একটি তাড়াহুড়ো আক্রমণ বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারত। ইসরায়েলি পাইলট রাশিয়ান বিমানকে লক করার চেষ্টা করলেন। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ যার মাধ্যমে শত্রু বিমানকে জানানো হয় যে সে বিপদে আছে। কিন্তু রাশিয়ান পাইলট এই লক অনুভব করার সাথে সাথে দ্রুত প্রতিক্রিয়া দেখালেন। মুহূর্তের মধ্যেই তিনি তার বিমান থেকে একটি মিসাইল বের করে প্রস্তুত অবস্থায় রাখলেন। এটি ছিল একটি পাল্টা সতর্কতা, যেন তিনি বলতে চাইছেন, তুমি যদি আমাকে আক্রমণ করো তাহলে আমিও প্রস্তুত। এই মুহূর্তে পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। ইসরায়েলি কমান্ড সেন্টারে দ্রুত আলোচনা চলছিল কি করা উচিত। আক্রমণ করলে রাশিয়ার সাথে সরাসরি সংঘাত হবে, না করলে এই বিমান আরও তথ্য নিয়ে চলে যাবে। কিন্তু রাশিয়ান পাইলট মিসাইল বের করার কারণে একটি সুবিধা হলো। স্টেলথ বিমানের অস্ত্র সাধারণত ভেতরে লুকানো থাকে। মিসাইল বের করার ফলে বিমানটি এখন রাডারে তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যাচ্ছে। আর অপেক্ষা করার সময় নেই বলে সিদ্ধান্ত নেওয়া হলো। ইসরায়েলি বিমান থেকে দুটি মিসাইল ছুটে গেল US-57 দিকে। এই মিসাইলগুলো অত্যন্ত অত্যাধুনিক এবং এতে থাকা সেন্সর একবার শত্রুকে লক করলে আর ছাড়ে না। মিসাইল শত্রু বিমানকে ধাওয়া করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাকে ধ্বংস করতে পারে অথবা নিজে ধ্বংস হয়। রাশিয়ান পাইলট জানতেন এই মিসাইল থেকে বাঁচতে হলে তাকে দ্রুত সীমানার বাইরে যেতে হবে, কিন্তু মিসাইল ইতিমধ্যে তাকে লক করে ফেলেছে। সাধারণ কোনো বিমান হলে এই অবস্থায় টিকে থাকা প্রায় অসম্ভব, কিন্তু US-57 সাধারণ বিমান নয়। এই বিমানে রয়েছে শক্তিশালী জ্যামিং সিস্টেম যার নাম JY-86 জ্যামার। এই জ্যামার বিমানের চারপাশে প্রায় 47 কিলোমিটার এলাকায় যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল ব্লক করে দিতে সক্ষম। অর্থাৎ মিসাইল সেন্সর এই জ্যামারের সীমায় ঢুকলে বিভ্রান্ত হয়ে পড়বে। কিন্তু সমস্যা হলো 47 কিলোমিটার খুব কাছের দূরত্ব। মিসাইল যদি সেই সীমায় ঢোকার আগেই অনেক কাছে চলে আসে এবং জ্যামার ভেদ করে ফেলে তাহলে আর কিছুই করার থাকবে না। রাশিয়ান পাইলট এখন একটি জীবন মরণ সিদ্ধান্তের মুখে। তিনি দ্রুত কৌশল বদলালেন। হঠাৎ করে তিনি বিমানটিকে খাড়া উপরের দিকে তুলে দিলেন। মুহূর্তের মধ্যে বিমান প্রায় 1000 মিটার উপরে চলে গেল। এই হঠাৎ উচ্চতা বৃদ্ধি মিসাইলের সেন্সরকে কিছুটা বিভ্রান্ত করল। তারপর পাইলট আবার দ্রুত বিমানটিকে নিচে নামিয়ে আনলেন। এই উপর নিচ করার ফলে মিসাইলের ট্র্যাকিং সিস্টেম আরও বিভ্রান্ত হয়ে পড়ল। এই সুযোগেই Su-57 পূর্ণ গতিতে সীমানার বাইরের দিকে ছুটল। মিসাইলগুলো তখনও ধাওয়া করছে, কিন্তু সেন্সর বিভ্রান্ত হওয়ায় সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছে না। অবশেষে রাশিয়ান বিমান সীমানা পার হয়ে গেল এবং মিসাইলগুলো আর সেই সীমানা অতিক্রম করল না। রাশিয়ান পাইলট সফলভাবে পালিয়ে যেতে পারলেন। ইসরায়েলি বিমান তাকে আর ধাওয়া করল না, কারণ সীমানার বাইরে গেলে সেটা আন্তর্জাতিক জটিলতা তৈরি করতে পারত। এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক প্রশ্ন এখনও উত্তরহীন রয়ে গেছে। রাশিয়া কেন এই ঝুঁকিপূর্ণ কাজ করলো? তারা কি শুধু শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, নাকি আরও কোনো উদ্দেশ্য ছিল? ইসরায়েল কি আগে থেকেই কিছু জানতো? না জানলে তাদের এত শক্তিশালী রাডার সিস্টেম কিভাবে ব্যর্থ হলো? সবচেয়ে রহস্যজনক বিষয় হলো এই ঘটনার পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। রাশিয়াও এই বিষয়ে নীরব। দুই দেশই যেন এই ঘটনাকে চেপে যেতে চাইছে, কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন এই নীরবতা অনেক কিছুই বলে দেয়। হয়তো দুই দেশের মধ্যে এমন কোনো চুক্তি বা বোঝাপড়া আছে যা জনসমক্ষে আনা সম্ভব নয়। আবার হতে পারে ইসরায়েল চাইছে না তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাক। যাই হোক না কেন, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে আধুনিক যুদ্ধ প্রযুক্তির জগতে কোনো দেশই শতভাগ সুরক্ষিত নয়। আজকের সবচেয়ে শক্তিশালী সিস্টেমও আগামীকাল অচল হয়ে যেতে পারে নতুন কোনো প্রযুক্তির কাছে।